নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, গত 48 ঘন্টা ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজনীতির উথাল পাথাল পরিস্থিতি চলছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার নবান্নের সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে একেবারে ধর্মতলায় বসে ধর্ণা শুরু করে দিয়েছেন। উল্টো দিকে যেটা দেখা যাচ্ছে যে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অপমানকে হাতিয়ার করে চলেছে। আর সেইটা দেখে তৃণমূলের নেতা নেত্রীরা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা গান ধরেছেন সেটা হচ্ছে যে বাংলায় কি রাষ্ট্রপতি শাসন জারি হবে, রাষ্ট্রপতি শাসন জারি করে কি ভোট হবে, এরকম একটা প্রশ্ন তুলে বিজেপি এবং মোদী শাহদের খচানোর একটা চেষ্টা তৃণমূলের তরফে দেখা যাচ্ছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠতে পারে যে সত্যি কি তাহলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছেই? যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে গেলে লজ্জার মাথা খেয়ে রাষ্ট্রপতির প্রতি প্রোটোকল ভেঙেছেন, একজন মুখ্যমন্ত্রী হিসেবে যেভাবে দেশের রাষ্ট্রপতিকে তিনি অবহেলা করেছেন, তাতে অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের তো এটাই সুবর্ণ সুযোগ, এই তালে তো রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়াই যায়। আর রাষ্ট্রপতি শাসন জারি করে যদি ভোট হয় তাহলে বিজেপিকে ঠেকাবে কে? আর এই প্রশ্নটা আরও বেশি করে হাওয়া ধরেছে এই কারণে যে এরই মধ্যে কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুর্ব্যবহার, কোট আনকোট, সেই দুর্ব্যবহার নিয়ে এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব নবান্নের সচিবের কাছে জবাবদিহি চেয়েছে এবং আজকে বিকেল 5টার মধ্যেই কিন্তু সেই জবাবদিহি দিতে হবে। ফলে সবাই যেটা মনে করছেন যে হ্যাঁ, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এতদিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে টুটি চিপে ধরেছে। কিন্তু বন্ধুরা, তলে তলে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কিন্তু মুচকি হাসছেন, তারা কিন্তু বেশ মজাতেই আছেন। আর মজাতে আছেন বলেই কিন্তু ধর্মতলার মঞ্চ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে চন্দ্রিমা ভট্টাচার্যরা গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে হাতা খুন্তি পেটাচ্ছেন। আসলে বন্ধুরা, তৃণমূল যেটা চাইছে সেটাই কিন্তু বিজেপি করে ফেলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর ফলে সব কিছু হারানোর পর যে গতে খেলাটাকে বাঁধতে চাইছেন, যে গতে তিনি 2026-এর বিধানসভা ভোটটাকে করাতে চাইছেন, দিনের শেষে কিন্তু সেই গতেই খেলাটা চলে যাচ্ছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেই রাষ্ট্রপতি শাসন চাইছেন। এখন এই কথা শোনার পর অনেকেই প্রশ্ন করবেন যে এটা আবার কেমন কথা, এ কি উল্টো পাল্টা কথা? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চাইবেন, এটা কোনো কথা হলো? যে রাষ্ট্রপতি শাসনে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন যে তার পুরোপুরিভাবে পরাজয় হবে, তিনি কোনো ভুয়ো ভোটের খেলা খেলতে পারবেন না, সেই রাষ্ট্রপতি শাসন তিনি কেন চাইবেন? রাষ্ট্রপতি শাসন যদি চাইতেই হয় বিজেপি চাইবে, কেননা রাষ্ট্রপতি শাসনের যদি ভোট হয় তাহলে ভোটটা ঠিকঠাক হবে। আর ভোট ঠিকঠাক হলে কার ক্ষতি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি হবে, তৃণমূলের ক্ষতি হবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাষ্ট্রপতি শাসনে ভোট করতে চাইবেন? তো বন্ধুরা, এর সোজা একটা যুক্তি আছে, আর সেই যুক্তিটা এতটাই জলের মতো সহজ যে সেটা অনেকেরই চোখে পড়বে না। খেয়াল করে দেখুন যে এবারের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঝোলাটা তিনি আর আজকাল কাঁধে নিয়ে বেড়ান না, একসময় বেড়াতেন, সেই ঝোলাই কিন্তু আর কোনো অস্ত্রই নেই। সমস্ত অস্ত্র কিন্তু তার চালানো হয়ে গেছে কিংবা ভোতা হয়ে গেছে। আর যে এসআইআরকে সামনে রেখে তিনি ওই ধর্মতলায় ধর্ণা মঞ্চ তৈরি করেছেন, সেই এসআইআরের খেলাও যে শেষ হয়ে গেছে শুধুমাত্র মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য, গোদা বাংলায় যাকে বলে ধাপ্পা দেওয়ার জন্যই যে তিনি এই মঞ্চ বেঁধে এসআইআরের বিরোধিতা করে চলেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কেননা এই এসআইআর মামলা সুপ্রিম কোর্টে এখনো বিচারাধীন থাকলেও সুপ্রিম কোর্ট এরই মধ্যে এই পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে যে নির্দেশগুলো দিয়েছে, সেই নির্দেশে তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন যে আর কিছু করার নেই। যে 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস নিয়ে তিনি ধর্ণা শুরু করেছেন, তার যদি সবগুলো ভোটও বেঁচে যায় তাতেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে খুব একটা লাভ হবে না, কেননা যা বাদ পড়ার, যা কাটা যাওয়ার তা কিন্তু চলে গেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধর্ণা মঞ্চের খরচা, সেই খরচাটাও কিন্তু তাতে উঠবে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা করছেন কেন? বন্ধুরা, এটাই তো আসল প্রশ্ন।
মমতা বন্দ্যোপাধ্যায় আসলে লোককে দেখাতে চাইছেন যে তিনি এসআইআর এর বিরোধিতায়, নাম কেটে যাওয়ার বিরোধিতায় এই ধর্ণা মঞ্চটা করছেন, কিন্তু আসলে তিনি ধর্ণা মঞ্চটা এই কারণেই বেঁধেছেন যাতে মানুষের নজর ঘোরানো যায়। কোথা থেকে নজর ঘোরানো যায়? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে যতটাই ব্যর্থ হন না কেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলঙ্কের কিছু নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লাগার কিছু নেই। কিন্তু তার আগের যে ঘটনাগুলো এই পশ্চিমবঙ্গে ঘটেছে, যে দুর্নীতি তৃণমূলের আমলেও হয়েছে, যে 26,000 শিক্ষক শিক্ষিকার নিয়োগ বাতিল হয়ে গেছে, যে ধর্ষণের ঘটনাগুলো এ রাজ্যে ঘটে গেছে, এবং তার থেকেও বড় কথা, এই ভোটের আগে পশ্চিমবঙ্গের রাস্তাঘাট থেকে শুরু করে হাসপাতাল, স্কুল, সমস্ত কিছুর যে দুর্দশা, বেহাল অবস্থা, এসবের দিকে যাতে মানুষ কোনো নজর না দিতে পারে, এসব নিয়ে যাতে বিরোধীরা কোনো ইস্যু তৈরি করতে না পারে, সেটা আটকাতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় বসে কিন্তু এসআইআর এর কীর্তনটা গাইছে। তিনি কিন্তু এসআইআর এর কীর্তনটা এই কারণেই জোরে জোরে গাইছেন যাতে অন্যদিকে, অন্য ইস্যুগুলোর দিকে মানুষের মন না যায়। শুধু মানুষ কেন, বিরোধীরাও যাতে সেগুলোকে ভোট প্রচারের অস্ত্র না করতে পারে, সেই জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় এই এসআইআর এর বিরোধিতা কিন্তু ধর্ণা মঞ্চ থেকে করছে। রইল গিয়ে রাষ্ট্রপতি শাসনের ব্যাপারটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন যে রাজ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আসবেন, এবং তাকে স্বাগত জানানো থেকে শুরু করে তার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর থাকা যে প্রোটোকলের মধ্যে পড়ে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানতেন। কিন্তু ইচ্ছে করেই মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানে হাজির থাকেননি, প্রোটোকল ভেঙেছেন। এবং শুধু প্রোটোকল ভাঙাই নয়, তার সঙ্গে তিনি রাষ্ট্রপতির অনুষ্ঠান নিয়ে এমন কিছু কাণ্ড করেছেন যাতে সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়, বিজেপি যাতে সেটা নিয়ে হাউমাউ চাউ করে। আর তার কারণও কিন্তু একটাই, সেটা হচ্ছে যে বিরোধীদের পুরোপুরিভাবে এই এসআইআর রাষ্ট্রপতির মধ্যেই জড়িয়ে রাখা, তাদের এরই মধ্যে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আটকে রাখা। বিরোধীরা যাতে অন্য ইস্যুগুলোকে মানুষের সামনে তুলে ধরতে না পারে, তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলতে গেলে ইচ্ছে করেই একের পর এক অস্ত্র বিজেপির হাতে কিন্তু তুলে দিচ্ছেন, যা আসলে কিনা তার জন্য শাপে বড় হবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রাষ্ট্রপতির সঙ্গে যে কাণ্ডটা করলেন, সেটা তিনি যে ইচ্ছে করেই করেছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের যে বিবৃতি, যে মন্তব্য, সেই মন্তব্যেই স্পষ্ট। এবং তারাও কিন্তু চাইছেন যে রাষ্ট্রপতি শাসন জারি হোক। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন যে এই 26-এর বিধানসভা ভোটে কিন্তু তার কপাল ফাটালেও কোনো খেলা হবে না, পা ভাঙলেও কিন্তু কোনো খেলা হবে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভিকটিম কার্ডটা খেলবেন কি করে? কি করে বাংলার মানুষকে বোঝাবেন যে তার সঙ্গে বিজেপি অত্যাচার করছে, সারা জীবন তার প্রতি অত্যাচার হয়েছে? এসআইআরকে হাতিয়ার করে তিনি সেই ভিকটিম কার্ডটা খেলতে চেয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট এমন খেলা খেলে দিল যে সেটা আর হলো না। এবার তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? আর ঠিক এই জায়গাটাতেই এলো এই রাষ্ট্রপতির খেলা। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন যে এটাই একটা শেষ সুযোগ। হোক না দেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি বলে তো আর ভোটের স্বার্থে ব্যবহার করা যাবে না, এমন তো কথা সংবিধানে লেখা নেই। তো এই যে রাষ্ট্রপতির প্রতি অপমান, সেই অপমানের জেরে মোদী শাহরা যদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই হাতিয়ারটা চলে আসবে, সেই ভিকটিম কার্ডটা কিন্তু চলে আসবে যে দেখো দেখো কিভাবে রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলার মানুষকে দমিয়ে এখানে নির্বাচন করা হচ্ছে, কিভাবে বাংলা এবং বাঙালিকে দমানো হচ্ছে, বাংলা এবং বাঙালির প্রতি অবিচার করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে। একে তো কেন্দ্র টাকা দেয় না, তার উপরে আবার জোর করে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানো হচ্ছে। এই যে ভিকটিম কার্ডটা, এই ভিকটিম কার্ডটা খেলার কিন্তু সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে যাবেন। উল্টো দিকে এত কিছুর মধ্যে ওই যে চুরি, জোচ্চুরি, দুর্নীতি, ধর্ষণ, সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়া, রাস্তাঘাট খারাপ, শিল্পায়ন নেই, শিল্প নেই, কাজ নেই, চাকরি নেই, এসব তো আর মানুষের নজরে পড়বে না। এসব তো বলার সুযোগ বিরোধীরা পাবে না, সে নিয়ে তো আর ভোটের আগে হাওয়া গরম করতে পারবে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একেবারে সুবর্ণ সুযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন যে রাষ্ট্রপতির শাসন জারি করেও যদি ভোট হয়, তাহলেও তিনি সেখানে তার সেই পুরনো ভুয়ো ভোটের খেলা খেলতে পারবেন না। আর যদি এমনিতেও ভোট হয়, তাহলেও কিন্তু সেই ভুয়ো ভোটারের কার্ড খেলা যাবে না। কেননা ইলেকশন কমিশন যেভাবে এবার রীতিমতো টুটি চেপে ভোটের আয়োজন করছে, তাতে তৃণমূল এমনিতেও
খেলা খেলতে পারবে না। ফলে খেলা যখন খেলতে পারবেই না, রাষ্ট্রপতি শাসন জারি করেই ভোট হোক, তাতে অন্তত মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাটা দিতে পারবেন যে তাকে কিভাবে দমাতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার রাষ্ট্রপতিকেও ব্যবহার করছে। আর সেটাই তো এখনই বলা শুরু হয়ে গেছে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় চুপি চুপি কোন খেলাটা খেলে যাচ্ছেন? ভাতার টাকার খেলা। যে ভাতা দেওয়ার কথা ছিল আগস্টে, সেই ভাতার টাকা কিন্তু তিনি চালু করে দিলেন। শনিবার থেকে কিন্তু তিনি যুব ভাতার টাকা দেওয়া শুরু করে দিলেন। আর অন্যদিকে ডিএ নিয়ে সুপ্রিম কোর্টেও কিন্তু খেলাটা খেলে দিলেন, বলে দিলেন যে তাকে ডিএ দেওয়ার জন্য আরো সময় দিতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টকেও চুপ করিয়ে দেওয়া গেল। আর উল্টো দিকে এই রাজ্যের যুবকদের ভাতার ললিপপ ধরিয়ে দেওয়া গেল। এবার রইল লক্ষ্মীর ভাণ্ডার। সেই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মহিলাদের ভুলিয়ে রাখা গেল। আর বাকি রইল যে ভোটাররা, যারা কিনা রাজ্যের দুর্নীতি নিয়ে সরব, যারা কিনা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নারী নিরাপত্তা নিয়ে চিন্তিত, তাদের জন্য রইল এই এসআইআর এর গল্প আর রাষ্ট্রপতি শাসনের গল্প, রাষ্ট্রপতি দিয়ে অত্যাচারের গল্প। ফলে বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সব দিকে গুছিয়ে খেলা শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বুঝতে পেরেছেন যে তার ঝোলার সমস্ত অস্ত্র বাতিল হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে, তখনই কিন্তু তিনি বিজেপির অস্ত্রে বিজেপিকেই ঘায়েল করার খেলা শুরু করে দিয়েছেন। আর বিজেপিও এই রাষ্ট্রপতিকে নিয়ে যেভাবে লাফালাফি শুরু করেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় তো মনে মনে মুচকি মুচকি হাসছেন যে হ্যাঁ, এটাই তো তিনি চাইছেন, রাষ্ট্রপতি শাসনই তো তিনি চাইছেন। তাহলে তো তিনি মানুষকে বলতে পারবেন, অন্তত তৃণমূলের কর্মী সমর্থকদের এই বলে চাঙ্গা করতে পারবেন যে দেখো কিভাবে আমাদের উপরে আঘাত হানা হচ্ছে, এই আঘাতের বিরুদ্ধে কিভাবে ফের ঘুরে দাঁড়াতে হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বাংলার মানুষের সঙ্গেই যে ভিকটিম কার্ড খেলছেন তা কিন্তু না, তিনি তার তৃণমূলের কর্মী সমর্থক নেতাদের সঙ্গেও ভিকটিম কার্ড খেলাটা শুরু করে দিয়েছেন। আর এই ভিকটিম কার্ডটা খেলেই কিন্তু তিনি 2026-এও ভিক্টরির স্বপ্ন দেখছেন। কিন্তু বিজেপি যদি এই খেলায় পা দেয়, তাহলে বন্ধুরা এটা বলতেই হয় যে বিজেপিকে কিন্তু সেই 2021-এর ঝাড় আরও একবার খেতে হলেও খেতে হতে পারে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বিজেপি ভিকটিম কার্ড খেলা থেকে দূরে না রাখতে পারে, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো মুশকিল হবে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ, আমরা বাঙালিরা শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, রাস্তা এসব কিছুই চাই না। তার বদলে 1,500 টাকার ভাতা হলেই আমাদের চলবে। কিন্তু বিপ্লবী বাঙালিকে যাতে কেউ চ্যালেঞ্জ না ছুটতে যায়, বিপ্লবী বাঙালিকে কেউ যাতে কোনো কিছু শেখাতে না যায়, তাহলেই কিন্তু বাঙালির বিপ্লবী চেতনা জেগে উঠবে। বাঙালি কিন্তু আরও একটা দলকে 20 বছর, 25 বছর কেন 30-35 বছর একইভাবে ক্ষমতায় রেখে দেওয়ার বিপ্লব কিন্তু করে বসবে। তো বন্ধুরা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালিকে বিপ্লবী বানানোর খেলা, সেই খেলা নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।